আপনাকে তো বললাম কিছুক্ষণ পরে আসুন। গত 7 দিন যাবত এই সমস্যাটা নিয়ে আমি আপনার অফিসে ঘুরতেছি। স্যার দেখেন, যদি কাজটা আজ করে দেওয়া যায় তাহলে আমার খুব উপকার হবে। কাজটা যত সহজ ভাবছেন তত সহজ তো না। আবেদন করতে বেশ খানিকটা সময় লাগবে। আমি সময় পেলে অবশ্যই আপনার কাজটা করে দিব, আপনি চিন্তা করবেন না। আমি সেই সকাল 9টা থেকে এখানে এসে বসে আছি। আমি দেখলাম আমার পরে অনেকেই আসছেন, আপনি তাদের কাজটা করে দিচ্ছেন, কিন্তু স্যার আমার কাজটা করে দিচ্ছেন না। যদি এখন করে দেওয়া যায় একটু করে দেন স্যার। স্যার 7 দিন হয়ে গেল আমি এইভাবে ঘুরতেছি। এক কথা কতবার বলবেন, আমি শুনেছি তো। এই মুহূর্তে আমার এনআইডি কার্ডের নামটা সংশোধন করা খুবই প্রয়োজন। আপনি চিন্তা করবেন না, আমি করে দিব। যদি সময় মতো না করতে পারি তাহলে আমার অনেক সমস্যা হয়ে যাবে। আপনি দেখি আমার কোনো কথাই বোঝার চেষ্টা করছেন না। আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, এটা ফেলে রেখে আপনার কাজ কিভাবে করব? স্যার আপনি রাগ করবেন না, নাম সংশোধনের আবেদন করতে তো বেশি সময় লাগবে না। দেখেন যদি এখন করে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আপনি ঘন্টাখানিক পরে আসুন, আপনার কাজ করে দেব। ঘন্টাখানিক পরে আসবো? ঘন্টাখানিক পরে তো আপনি আবার লাঞ্চে চলে যাবেন। তো লাঞ্চের সময় কি এখন লাঞ্চেও যেতে পারবো না? আপনাদের জন্য কি সারাদিন আমরা অফিসেই বসে থাকবো? আমাদেরকে কি মানুষ মনে করেন না? স্যার যদি নামটা সংশোধন করতে না পারি তাহলে আমার পাসপোর্ট হবে না, আর পাসপোর্টটা না হলে এবার হজে যেতে পারবো না। তাই আমার খুব দ্রুত নামটা সংশোধন করা দরকার। চাচা আমাকে এত কিছু খুলে বলতে হবে না, আমি তো বুঝতে পেরেছি আপনার প্রয়োজন। যদি আপনি বেশি ব্যস্ত থাকেন তাহলে অন্য কাউকে এই কাজটা করে দিতে বলেন। আমার খুব আশা ছিল এবার হজে যাব। আমি সময় পেলেই আপনার কাজটা করে দেব। এখন আপনার আগে যারা এসেছে তাদের কাজ ফেলে যদি আপনার কাজ করি তাহলে সবাই ভাববে না আপনি আমাকে টাকা পয়সা দিয়ে কাজ করাচ্ছেন, লোকে আমাকে ঘুষখোর ভাবুক। সেটা কি আপনি চান চাচা? না স্যার, আমি তো সেটা চাই না। ঠিক আছে স্যার, আমি তাহলে ঘন্টাখানিক পরেই আসি। জি আসেন। স্যার কিসের 2250 টাকার কথা শুনলাম? হ্যাঁ চাচা, 2250 টাকা। আপনি শুনেছেন তাহলে? আজ সকালে একজন ডেকে নিয়ে আমাকে এই টাকার কথা বললো। কে? আমাদের কেরানি? ওই যে আপনাদের কাগজপত্র আনা নেওয়া করে ওই লোকটা বললো। বলেছে তাহলে? জি, 2250 টাকা ফি দিতে আমার তো কোনো সমস্যা নেই। 7 দিন আগে যখন আমি আপনাদের অফিসে প্রথম আসলাম তখন যদি আমাকে টাকার কথাটা বলতেন আমি টাকাটা তখনই দিয়ে দিতাম। বুঝেনি তো, নানান কাজে ব্যস্ত থাকি না। এই টাকার কথা যে বলবো সেটা আমার মনেই ছিল না। 2250 টাকা আমি এখনই দিচ্ছি। দেখেন যদি দ্রুত কাজটা করে দেওয়া যায়। এক্ষুনি করে দিব, আপনি শুধু জমা দেন। কি ব্যাপার, কি হয়েছে এখানে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিসের টাকা পয়সা নিয়ে আলোচনা করছিলেন শুনলাম? স্যার টাকা? কিসের টাকা? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ টাকা পয়সার কথা শুনলাম। আপনারা কি টাকা পয়সার ব্যাপারে কোনো আলোচনা করছিলেন? না স্যার, আমি তো ওনার সাথে ডকুমেন্টস নিয়ে কথা বলছিলাম, টাকার বিষয়ে তো কোনো কথা হয়নি স্যার, তাই না চাচা? চাচা আপনি কি কাজে এখানে এসেছেন বলুন, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি অফিসে চাকরি করেন? চাচা আমি এই অফিসের দায়িত্বে আছি, কোনো সমস্যা হলে আপনি আমাকে বলতে পারেন। আর আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনার ছেলের বয়সী। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আবার এনআইডি কার্ডের নামটা সংশোধন করাতে আসছি। শুধু নাম সংশোধনের জন্য আমি প্রায় 7 দিন যাবত এই অফিসে ঘুরতেছি। 7 দিন যাবত? জি বাবা। আসলে বাবা আমি হজে যাব তো, আমার ছেলেটা সৌদি আরব থাকে। সে অনেক কষ্ট করে সেখান থেকে আমার জন্য টাকা পয়সা পাঠাইছে। ছেলের অনেক ইচ্ছা সে আমাকে হজে পাঠাবে। তো হজের জন্য পাসপোর্ট বানাতে গিয়ে দেখি আমার এনআইডি কার্ডের নামের মধ্যে 2 জায়গায় ভুল রয়েছে। এই ভুল সংশোধন করতে না পারলে তো আমার পাসপোর্ট হবে না, আর সময় মতো যদি পাসপোর্ট না করতে পারি তাহলে এবার আর হজে যাওয়া হবে না। ছেলেটা যেহেতু দেশের বাইরে, আমার কাগজপত্র সংশোধন করিয়ে দিবে এমন কোনো লোক তো আর নাই। তাই এই বয়সে নিজের কাগজপত্র নিয়ে নিজেরই দৌড়াতে হচ্ছে। আমি যার কাছেই যাই সে আমাকে আরেকজনের কাছে পাঠিয়ে দেয়। শেষমেশ বুঝতে পারলাম উনি এই কাজটা করতে পারবেন। তারপর গত 3 দিন যাবৎ ওনাকে এই কাজটা করে দিতে বলছি। আমি প্রত্যেক দিন সকাল 9টার সময় তোমাদের এই অফিসে আসি বাবা। এক টেবিল থেকে আরেক টেবিল ঘুরতে ঘুরতেই দুপুর হয়ে যায়। দুপুরবেলায় সবাই আবার লাঞ্চে চলে যায়। লাঞ্চের পরে তারা বেশি সময় অফিসে থাকেন না। এইভাবে দিনের পর দিন আমি ঘুরতেছি, কিন্তু আমার নামটা সংশোধন হচ্ছে না। বলা তো যায় না বাবা, কখন আবার আল্লাহর ডাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। এই জন্য খুব ইচ্ছা ছিল একবার নিজের চোখে কাবা শরীফটা দেখব, কিন্তু এখন নাম সংশোধনের জন্য যেভাবে ঘুরতে হচ্ছে হজ করার সৌভাগ্য হবে কিনা তা একমাত্র আল্লাহ পাকে ভালো জানেন। সবাইকে এত করে বললাম, তাও কেউ আমার কাজটা করে দিতে পারলেন না। তারপর আজ সকালে অফিসের একটা ছেলে আমাকে ডেকে নিয়ে বলল 2250 টাকা দিলে নাকি কাজটা হয়ে যাবে। আপনাকে 2250 টাকা জমা দিতে বলেছে?
2250 টাকা আমি এখনই জমা দিচ্ছি বাবা, দেখো যদি কাজটা করে দেওয়া যায়। 2250 টাকা তো বড় কথা না, যদি কথাটা আমাকে আগে বলতেন তাহলে আমার এতগুলা দিন নষ্ট হতো না। আপনি ওনাকে 2250 টাকা দিতে বলেছেন? স্যার 2250 টাকার কথা তো আমি জানতাম না স্যার। সম্ভবত আমাদের কেরানি মাসুদ এ কথা বলেছে। মাসুদের লোকটা স্যার দিন দিন বেড়েই চলেছে, ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত স্যার। আমাদের কেরানি মাসুদ 2250 টাকার কথা ওনাকে বলেছে? জি স্যার। তাহলে আপনি ওনাকে 2250 টাকার কথা বলেননি? কই না তো স্যার। আপনি 2250 টাকার বিষয়ে কিচ্ছু জানেন না? না স্যার, একদমই না। 2250 টাকা আপনি কোনোদিন চোখে দেখেননি, তাই তো? না স্যার। কি ব্যাপার রকি সাহেব, কোথায় গেলেন? স্যার এখানেই আছি স্যার। কি আশ্চর্য, আপনাকে দেখতে পাচ্ছি না তো। স্যার আসছি স্যার, একটু সময় দিন। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। আরে এই তো আপনি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন বলুন তো? স্যার এই তো টেবিলের নিচেই ছিলাম। টেবিলের নিচে ছিলেন? টেবিলের নিচে আপনি কি করছিলেন? স্যার একটু দেখলাম আর কি। তো টেবিলের নিচে সবাই ভালো আছে তো? জি স্যার, সবাই ভালো আছে। আর আপনার দাঁতের ব্যাপারে কোনো আপডেট থাকলে সেটাও দিন। দাঁতগুলো ঠিকঠাক আছে তো? স্যার মনে হয় একটা দাঁতে একটু সমস্যা হয়েছে, কিন্তু সেটা কোনো ব্যাপার নাই স্যার। আর টাকা পয়সার বিষয়ে এতক্ষণ আপনারা কি আলোচনা করলেন সেটা একটু আমাকেও বলুন, আমিও শুনবো। তা না হলে আরেকটা দাঁতে আবারও সমস্যা হতে পারে। না স্যার, আমি আসলে ওনাকে 150 টাকার কথা বলেছিলাম। কাগজপত্র আনা নেওয়ার জন্য কেরানিকে কিছু টাকা দিতে হয়। একজন মানুষ তার নাম সংশোধন করাতে আসলে যদি তার কাছ থেকে আপনারা 2250 টাকা নেন, তাহলে সারাদিনে 10 জন মানুষ যদি তাদের নাম সংশোধন করাতে আসে, তাদের কাছ থেকে আপনি সারাদিনে মোট কত টাকা নেন বলুন তো? জি স্যার। করুন, হিসাবটা করুন। সারাদিন শুধু বসে বসে টাকাই গুনবেন? একটা অঙ্কের হিসাব দিয়েছি, একটু মাথাটা খাটান। কত হয় স্যার? কেন, টাকাটা তো আপনিই নিচ্ছেন, হিসাবটা না হয় আপনি করুন। আমার কি মনে হচ্ছে জানেন, অফিসিয়াল পদ পদবিতে আমি আপনার চেয়ে উপরে থাকলেও দিন শেষে হয়তো আপনি আমার চেয়ে অনেক বেশি টাকা নিয়ে বাড়ি ফেরেন। এজন্যই তো আমাকে এখনও রিক্সায় করে অফিসে আসতে হয়, আর আপনি 5 লাখ টাকার বাইকে অফিসে আসেন। কি যেন বললেন সেদিন? বাইকটা আপনাকে আপনার শ্বশুর বাড়ি থেকে উপহার দিয়েছে, তাই না? জি স্যার, শ্বশুর বাড়ি থেকে দিয়েছি। আপনার কোন শ্বশুর বাড়ি থেকে গিফট করেছে আর টাকাটা কোন শ্বশুর বাড়ি থেকে আসছে সেটা তো এখন বুঝতে পারছি। স্যার সরি স্যার। আপনি তো একজন সরকারি কর্মকর্তা, কোনো ছোট বাচ্চা তো আর না। এখন আপনাকে যদি আমার আইন কানুন শেখাতে হয় তাহলে তো বিশাল মুশকিল। জি স্যার, ঠিক বলেছেন স্যার। আপনি 2250 টাকা নেবার কথা অস্বীকার করলেন, কিন্তু 150 টাকা নেবার কথা বুক ফুলিয়ে স্বীকার করলেন। আপনি কি জানেন না যে 150 টাকা নেওয়াটা একটা আইনত অপরাধ? ঘুষ নিতে নিতে ঘুষকে আপনারা এমনভাবে নর্মালাইজ করে ফেলেছেন যে অল্প কিছু টাকা দিলে আজকাল আর ঘুষ মনে হয় না, মনে হয় এটা আপনার প্রাপ্য অধিকার। আপনাকে চাকরি দেবার আগে কি বলা হয়নি একজন মানুষ যখন নাম সংশোধন করাতে আসবে তার কাছ থেকে 1 টাকা নেবার মতো এখতিয়ার আপনি রাখেন না? 150 টাকায় আপনি ওনার কাছ থেকে কিভাবে নিতে পারেন? কেরানির অজুহাত দিচ্ছেন। কেরানি কি মাস শেষে বেতনটা পাচ্ছে না? ওর কাজের জন্য বেতন পাচ্ছে, আমি আমার কাজের জন্য পাচ্ছি, আপনি আপনার কাজের জন্য পাচ্ছেন। তাহলে যে কাজের জন্য আমরা অলরেডি বেতন পাচ্ছি সেই কাজের জন্য জনগণের কাছ থেকে 1 টাকা নেবার মতো এখতিয়ার কি আমরা রাখি? এই যে আপনি লোকজনের কাছ থেকে অতিরিক্ত টাকা পয়সা নিচ্ছেন, এটার জন্য কিন্তু আপনাকে জবাবদিহিতা করতে হবে। স্যার এবারের মতো মাফ করা যায় না? দেখুন রকি সাহেব, যে কাজগুলো আপনি করছেন আমি যদি এখন আপনাকে ক্ষমা করেও দিই, শেষ বয়সে আপনার বিবেক কিন্তু আপনাকে ক্ষমা করতে পারবে না। যদি আপনার পরিবারের চাহিদা অনেক বেশি হয় তাহলে আপনি এই চাকরির পাশাপাশি অন্য কোনো কাজ করুন, আর তাতেও যদি আপনার পরিবারের চাহিদা আপনি না মেটাতে পারেন তাহলে চাকরিটা ছেড়ে দিন, বড় কোনো ব্যবসা করুন, অনেক টাকা পয়সার মালিক হতে পারবেন। সরকারি চাকরি তো কোটি কোটি টাকার মালিক হবার জন্য না, সরকারি চাকরিও একটা সেবা, সেটা তো আমরা প্রায় ভুলতেই বসেছি। আপনি যখন মানুষের সেবা করতেই এসেছেন তাহলে একটা মিডল ক্লাস লাইফ আপনাকে লিড করতে হবে, সেটা আপনি মেনে নিন। অন্তত এই পর্যায়ে এসে মেনে নিন যে সরকারি চাকরি করে নিজের ফ্যামিলিকে একটা বিলাসবহুল লাইফ দেওয়া কখনোই পসিবল না। যদি আপনি সৎ হন, একসাথে 2 নৌকায় পা দিয়ে চললে তো হবে না। আপনি আগে ডিসাইড করুন আপনার কি প্রয়োজন, সম্মান নাকি টাকা। সরকারি চাকরি করেও হয়তো অসৎ পথে অনেক কিছুই করা যায়, কিন্তু যেদিন আপনার কর্মফল আপনাকে চেপে ধরবে সেদিন কিন্তু সারা জীবনের সমস্ত অর্জন আপনি একদিনে হারাবেন। জি স্যার, বুঝতে পেরেছি। সুতরাং আপনার কাছে রাস্তা রয়েছে দুটো।
হয় আপনি সরকারি চাকরিটা ছেড়ে দিন, না হয় আপনি আপনার পরিবারের চাহিদা কমান। নিজের বিলাসবহুল চাহিদাগুলোকে পূরণ করার জন্য ঘুষকে একটা রাস্তা বানাবেন না। আমাদের বাংলাদেশ এখনো অবধি কেন আগাতে পারছে না জানেন? কারণ আমাদের বাংলাদেশ থেকে আমরা ঘুষটাকে সরাতে পারছি না। ঘুষ হচ্ছে আমাদের জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় অভিশাপ। জি স্যার, বুঝতে পেরেছি। ঘুষ আমাদের বর্তমান সমাজের প্রত্যেকটা রোগে রোগে একদম ক্যান্সারের মতো ঢুকে গেছে, আর সেটাকে এখন নর্মালাইজ করার প্রক্রিয়াও চলছে। মানুষ ঘুষকে ঘুষ মনেই করে না, মনে করে খুশি হয়ে দিয়েছে। যেমন 150 টাকা আপনারা খুশি হয়ে নিচ্ছিলেন। যেদিন আমরা এটাকে মুছে দিতে পারবো, আমাদের যুব সমাজ, আমাদের দেশটা অনেক সুন্দর হবে, আর সেটার শুরুটা আমাদেরকেই করতে হবে। আমি জানি আপনিও যখন এই চাকরিটা নিয়েছেন, কেউ না কেউ আপনার কাছ থেকেও ঘুষ দাবি করেছে। কি করেছে তো? জি স্যার। তাই এখন আপনি অন্যের কাছ থেকে ঘুষ নিয়ে আপনার দেয়া সেই ঘুষের টাকা উসুল করার চেষ্টা করছেন। এখন আমরা সবাই যদি এভাবেই চলতে থাকি, তাহলে আগামী 100 বছরেও বাংলাদেশটা ঘুরে দাঁড়াতে পারবে না। আপনার নিজের সন্তানও কিন্তু তার জীবনের প্রত্যেকটা পর্যায়ে কাউকে না কাউকে ঘুষ দিতে বাধ্য হবে, কারণ এই দেশের প্রত্যেকটা সেক্টরে আপনার মতো মন মানসিকতা নিয়ে বসে থাকা লোকের কোনো অভাব নেই। তার মানে দেশের যে ক্ষতি আমরা করছি, সেটা একসময় আমাদের ঘাড়ে এসেই পড়বে। সেখান থেকে বাঁচতে হলে আমাদেরকে এখনই পরিবর্তন হতে হবে। স্যার, বুঝতে পেরেছি। দেখুন রকি সাহেব, আমি ভেবেছিলাম আপনার এই বিষয়টা নিয়ে আমি উপরের দপ্তরে আপনার নামে কমপ্লেন করব, কিন্তু সেটা যদি আমি এখন করি, আপনার পরিবার নিয়ে আপনি একেবারে পথে বসে যাবেন। আমি সেটাও চাই না। আমি আপনার কাছে যেটা চাই সেটা হচ্ছে আপনি নিজেকে বদলান, নিজেকে একজন সুনাগরিক হিসাবে, একজন ভালো সরকারি কর্মকর্তা হিসাবে গড়ে তুলুন। আপনার পরিবারকে, আপনার সন্তানকে আপনার সামর্থ্যের মধ্যে চলতে শেখান। আপনার সন্তান যখন বড় হয়ে দেখবে যে তার বাবা একজন অসৎ সরকারি কর্মকর্তা ছিলেন, তখন আপনার পাহাড় সমান অঢেল সম্পদ দেখেও কিন্তু তার ভালো লাগবে না, সে আপনাকে ঘৃণা করবে। কিন্তু যখন আপনি তাকে আপনার সামর্থ্যের মধ্যে চলতে শেখাবেন, সে বড় হয়ে দেখবে তার বাবা একজন সম্মানিত সরকারি কর্মকর্তা, তখন কিন্তু সে তার বাবার পরিচয়টা মানুষকে গর্বের সাথে দিতে পারবে। আমি চাই আপনি আজ থেকে নিজেকে এমনভাবে পরিবর্তন করুন যাতে ভবিষ্যতে আপনার সন্তান আপনার পরিচয় দিতে গর্ববোধ করে। আর বলতে হবে না স্যার, আর কখনো আমার বিরুদ্ধে এমন কথা শুনতে পাবেন না স্যার। আর চাচা, আপনার সাথে যেটা হয়েছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি আগে এই বিষয়ে জানতাম না। যদি জানতাম তাহলে অন্তত এতগুলো দিন আপনাকে কষ্ট করে এখানে আসতে হতো না। আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আমি নিজে কাজ করব, যত দ্রুত সম্ভব আপনার নাম সংশোধন করানোর ব্যবস্থা করব। আপনি কোনো চিন্তা করবেন না। আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করলে আশা করি 1 দিন বা 2 দিনের মধ্যে আপনার নাম সংশোধন হয়ে চলে আসবে। আর ডকুমেন্টসের পেছনে আপনার নাম্বারটা লিখে যাবেন, আমি নিজে আপনার সাথে যোগাযোগ করব। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো এই কাজটা আমি করতেই পারতাম না। না না চাচা, আপনি ওভাবে বলবেন না। আমি আর কি করলাম? আমি তো শুধু আমার কর্তব্যটুকু পালন করছি। আপনি আল্লাহর ঘর দেখতে যাবেন, রাসূলের দেশে যাবেন। যদি আপনার নসিবে থাকে আপনি অবশ্যই যেতে পারবেন। তোমার মতো সন্তান ঘরে ঘরে হোক বাবা। এরপর যদি কখনো কোনো কাজে আমাদের এই অফিসে আপনার আসতে হয়, আর এসে যদি আপনি কোনো ধরনের অনিয়ম লক্ষ্য করেন, তাহলে আপনি সেটা আমাকে ইনফর্ম করার জন্য সরাসরি আমার রুমে ঢুকে যাবেন। আর আপনাকে যদি সেখানে কেউ বাধা দেয়, তাহলে ঠাটিয়ে তার কানের নিচে একটা চর বসিয়ে দেবেন। তারপরে যেটা হবে সেটা আমি দেখব। ঘুষ আমাদের বর্তমান সমাজের অন্যতম ঘৃণিত একটি ব্যাধি। এই ঘুষ আমাদের সমাজকে, সমাজের মানুষকে, মানুষের বিবেককে এবং দেশের অর্থনীতিকে ক্যান্সারের মতো ভেতর থেকে নিঃশেষ করে ফেলছে। তাই ঘুষকে না বলুন, যে যার যার জায়গা থেকে ঘুষ নেয়া এবং দেওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ান।